ডক্টর ইউনূস সরকারের সাবেক প্রভাবশালী ছাত্র উপদেষ্টা আহ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির মুখপাত্র, তিনি বলেছেন যে ডিপ স্টেট সব ধরনের স্ট্র্যাটেজি সাজিয়ে রেখেছিল যাতে ডক্টর ইউনূস সরকার আরো 4.5 বছর ক্ষমতায় থাকতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের যে 24-এর বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনের পরে তারা যে কদিন থেকেছে, তারপরে 4.5 বছর, মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আরো যে মেয়াদ থাকে, সেটি পূরণ করার জন্য কি কি করতে হবে তারা কিছু শর্ত দিয়েছিল, এবং সেই হিসেবে তারা যাতে থাকতে পারে। আপনি তার এই বক্তব্যটিকে কিভাবে দেখছেন? এবং আমরা এতদিন ধরে বলে এসেছি যে ডিপ স্টেটের খেলা চলছে, ভয়ঙ্কর একটি খেলা আছে নানান পর্যায়ে। অবশেষে সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুখ থেকেই এই কথাটি বের হলো। ধন্যবাদ আপনাকে। আগে প্রথমে বুঝতে হবে যে এই যে আসিফ ভুঁইয়া, সে এনসিপির মুখপাত্র, তার যে রাজনীতি করার ম্যাচুরিটি হয় নাই, এটা তিনি বুঝতে পারেন নাই। কারণ আচ্ছা। আমাদের দেশে আসলে ওই অর্থে ডিপ স্টেট কিন্তু পুরোপুরি ফাংশন করে না। আমাদের দেশের যে ডিপ স্টেট, সেটা কিন্তু বিদেশি ডিপ স্টেট গুলা পরাশক্তির উপরে নির্ভরশীল, তাদের নির্দেশে ফাংশন করে। ডিপ স্টেট মানে হচ্ছে সকল এজেন্সির একটা আলাদা, এবং সরকারের একটা চিকেন ক্যাবিনেট থাকে, তাদের সমন্বয়ে যেটা হয় এটাকে ডিপ স্টেট বলে, অর্থাৎ পলিসি মেকিং, সোজা কথা। কিন্তু আমাদের দেশের এই ডিপ স্টেট কিন্তু স্বাধীনভাবে পলিসি মেকিং করতে পারে না। তারা পরাশক্তিগুলোর পরামর্শে বা তাদের প্রেরণায় বা তাদের পরামর্শে তারা কিন্তু কাজ করে। আপনি দেখেন, এর আগে সাখাওয়াত সাহেব বলেছিল যে একটা কিচেন ক্যাবিনেট আছে, তারা যায় গুলশানে বসে, তারা যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা বসে থাকি, যার সিদ্ধান্ত হয়ে যায়। অর্থাৎ সরকারের ভিতরেও সরকার ছিল। হ্যাঁ, এটাই তো। এখন আমি যেটা বলছিলাম, সজীব ভুঁইয়া তিনি রাজসাক্ষী হয়ে গেলেন। শেখ হাসিনার সময় আইজিপি সাকরা রাজসাক্ষী ছিল, তখন রাজসাক্ষী হয়ে গেল। কারণ নির্বাচনটা তো আমাদের সংবিধান অনুযায়ী এটা সাংবিধানিক সরকার, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক সরকার। এখন এই সরকার যদি সাংবিধানিক সরকার হয়, সংবিধানে 3 মাসের ভিতরে নির্বাচন, কোন কারণে নির্বাচন কমিশন যদি প্রস্তুত না থাকে, তাহলে 6 মাসের ভিতরে নির্বাচন হতে পারে। 6 মাসের ভিতরে নির্বাচন না হয়ে এই যে 18 মাস পরে নির্বাচন হলো, এটা তো একটা সাংগঠনিক শূন্যতা হলো এবং সংবিধান ভায়োলেট করা হলো। তাহলে বোঝা যাচ্ছে আসিফ মাহমুদকে পাকড়াও করলেই সব ডিপ স্টেট কোনটা, কার পরামর্শে এটা ঘটলো, সেটা তো প্রমাণ হবে। তাকে তো রাজসাক্ষী করা যাবে, রাজসাক্ষী পাওয়া গেল তো। সুতরাং যদি যদি আমার মনে হয় যে যদি এই প্রশ্ন চ্যালেঞ্জ করা, অনেক সময় বলে না যে জুলাই সনদের যদি অবৈধ হয় তাহলে সরকারও অবৈধ। এখন সরকার অবৈধ হতে পারে, হলে তো তো এখন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হবে রাজসাক্ষী, আর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার হবে আসামি, তার বিচার হবে। এখন আমি কিন্তু বহু আগে 2008 সালের নির্বাচনের আগে আমি যুগান্তরে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন কিন্তু প্রকৃতপক্ষে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, এবং আসিফ ভুঁইয়া আমার ধারণা সত্য কথা বলেছে, কিন্তু সে রাজসাক্ষী ফেসে গেছে। কারণ তারা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন যে দিতে চায় নাই, আমরা যতই বলেছি তারা স্বীকার করে নাই, কিন্তু এখন সে রাজসাক্ষী হিসেবে প্রমাণ হলো। কারণ আপনি ধরেন যত চুক্তি, গোপন চুক্তি যা কিছু হয়েছে এই ডিপ স্টেটের প্ররোচনায় বা পরামর্শে হয়েছে, এবং তারা সরকারে থাকতে চেয়েছে। শেখ হাসিনা 2028 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল, ওই মেয়াদ পর্যন্তই তারা টানতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি অনুকূলে নয়, অর্থাৎ দেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছু বিশৃঙ্খল অবস্থা তৈরি করে ফেলেছে। এই কারণে তারা ফাইনালি সরকারটাকে নির্বাচন দিয়ে সটকে পড়েছে। কিন্তু এখন আপনি লক্ষ্য করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ অধিবেশন ডাকে, সেখানে হ্যাংলার মতো যায় ওই দর্শক গ্যালারিতে বসে থাকে, কত ছোট লোক। মেঘনাতে আপনার প্রধানমন্ত্রী জনগণের সাথে সাক্ষাৎ করে, সেখানে ভিড় ঠেলে আবার বলে তার ওখানে আসতে এসেছে পাহারা সহ, তার কাছে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে তার 3 ঘন্টা সময় লেগেছে। পত্রিকায় এসেছে। অর্থাৎ এই আচরণগুলো দেখে কি মনে হচ্ছে, এখনো তার খায়েশ মেটে নাই, এখনো হয়তো তার আকাঙ্ক্ষা, ভিতরে সুপ্ত আকাঙ্ক্ষা আছে,
সরকারে যদি থাকা যায় এরকম। আমার প্রশ্ন হচ্ছে, এই যে সজীব ভুঁইয়া, এখন তো এই রাষ্ট্রপতি তো বিচার চাইতে পারে, তার সাথে তো এই যে ইউনূস যত বিদেশ ভ্রমণ করেছে, যত চুক্তি স্বাক্ষর করেছে, গোপন প্রকাশ্য, সবটা তো রাষ্ট্রপতিকে সংবিধানে আছে, রাষ্ট্রপতির কাছে পেশ করবেন, তিনি সংসদে উত্থাপন করবেন। তিনি তো 18 মাসে একবারও রাষ্ট্রপতির সাথে দেখা করেন নাই, তিনি তো সংবিধান ভায়োলেট করেছেন। এছাড়া তো ওই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ সব উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সবার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, অভিযোগ হয়েছে। এটা তদন্ত হতে হবে তো, বিচার হতে হবে তো, কারণ অভ্যুত্থানের পরে তো আমরা আইনের শাসন চেয়েছি, আইনের শাসন হলে তো বিচার হতে হবে। এখন সজীব ভুঁইয়াকে ইমিডিয়েটলি আমার মনে হয় গ্রেপ্তার করে তাকে রাজসাক্ষী করা দরকার। কিছু মাফ করে দিক, সমস্যা নাই, সেই আইজিপির মতো মাফ, কিন্তু তাকে ডিপ স্টেটকে কি পরামর্শ 18 তারিখে 28 তারিখ পর্যন্ত যে 28 সাল পর্যন্ত সরকার রাখতে চেয়েছে, এই যে খায়েশ, এটা তো আগে অস্বীকার করেছে, এখন তো অস্বীকার করতে পারবে না, সে তখন উপদেষ্টা ছিল। আগেও তো ধর্ম উপদেষ্টা বলেছিলেন সরাসরি যে শেখ হাসিনার সরকারের বাকি মেয়াদ আমরা পূরণ করব। ডক্টর ইউনূস বিভিন্ন জনের মুখ থেকে বের করলেন যে ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে ডিপ স্টেটের কথা বলছেন, এগুলো তো আমরা আলোচনা করে আসছি গত 1.5-2 বছর ধরে, যে করিডোর মিয়ানমারকে দেওয়া যুক্তরাষ্ট্রের পরামর্শে জাতিসংঘের মাধ্যমে, তার একটি প্রস্তাব, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, মিয়ানমারের খনিজ সম্পদের দিকে যুক্তরাষ্ট্রের চোখ রয়েছে, সেই বাংলাদেশের মধ্য দিয়ে তারা কিভাবে ঢুকবে সেই ধরনের একটি পরিকল্পনা রয়েছে। এবং সর্বোপরি যে 5 আগস্ট আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ আন্দোলনে নেমেছিল সরকার পরিবর্তনের জন্য বা নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়ার জন্য, সব ঠিক আছে, কিন্তু এই আন্দোলনের পেছনে একটি ম্যাটিকুলাস ডিজাইন ছিল, সেটা ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছেন। অর্থাৎ সব 2-2-4 মিলে যাচ্ছে, এই ডিপ স্টেটের খেলা অনেক আগে থেকেই চলছে, যদি আমি সমীকরণগুলো ভুল না করে থাকি। সেই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন যে এই মুহূর্তে এসে সজীব ভুঁইয়া কেন এই মন্তব্যটি করলেন? না, সে আমার মনে হয় তার ম্যাচুরিটির অভাব। এনসিপি একটা পলিটিক্যাল পার্টি, তার মুখপাত্র সে, তার এই মুহূর্তে এই কথা, নাকি নতুন কোনো খেলা আছে? নতুন খেলা করে কোনো লাভ হবে না। নতুন খেলা হচ্ছে পরাশক্তি গুলা নির্বাচনের, বাংলাদেশের নির্বাচনের আগে এবং পরে সবসময় অ্যাক্টিভ থাকে। এখনো ধরেন, বিশেষ করে আমি বলবো পরাশক্তি উদীয়মান, পরাশক্তি ভারত তো আছেই আমাদের পাশে, রাশিয়া, চীন বলেন, আমেরিকা তো আছেই, তারা কিন্তু সবাই এই নানা ভৌগোলিক কারণেই বাংলাদেশকে সবাই পক্ষে পেতে চায়। সুতরাং এই টানাপোড়েনের মধ্যে আসি আমরা। ধরেন ভারত বিশেষ করে আমাদের 3 দিকে ঘিরে আছে, ভারতে তো আমাদের দেশের অনেক বাজার ব্যবস্থার বাইরেও, ধরেন তাদের চিকেন নেক, 7 সিস্টার, এগুলো কিন্তু স্পর্শকাতর জায়গা। এটা ঠিক রাখতে হলে বাংলাদেশের ভূখণ্ড দরকার, বাংলাদেশের সহযোগিতা দরকার। এই জন্য ভারত কিন্তু সবসময় বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়। এখন আপনি দেখেন, খেয়াল করে দেখেন, বিএনপির পক্ষ থেকে আগে কিন্তু বলা হতো, আমি নিজেও বলেছি, যে গণতান্ত্রিক রাজনীতিতে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাইতে পারে না। বিএনপির কিন্তু কিছুটা পার্থক্য হয়ে গেছে মতের। এখন কিন্তু বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, নিষিদ্ধই থাকবে, আগে কিন্তু এই ভাষা ছিল না। সুতরাং এখন এটা কি পরাশক্তির কি ইনভলভমেন্ট আছে কিনা এটা বুঝতে হবে। তবে আমার মনে হয় এই সজীব ভুঁইয়া এই কথা বলার পরে ইমিডিয়েটলি বিএনপি তৎপর হওয়া উচিত, এবং সরকার তৎপর হওয়া উচিত, এবং দুদকও তৎপর হওয়া উচিত সরকারের পক্ষ থেকে। এই ডিপ স্টেটকে কি ষড়যন্ত্র, কারণ এগুলো তো ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত এনজিও এবং তার ব্যক্তিগত লোকজন বিদেশ থেকে এনে সরকারটা চালাইছে, সবার যার যার মতো এজেন্ডা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকান সিটিজেন, সুতরাং তার তো এজেন্ডা আছে। ডিপ স্টেট তো সে একাও একটা, সুতরাং এদেরকে সব পাকড়াও করে বিচার করা উচিত। আপনি বলছেন যে এই মুহূর্তে ডিপ স্টেটের খেলা চালিয়ে লাভ নেই, কিন্তু সেই ডক্টর ইউনূসের চেয়ে আরো বেশি ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে যাকে অনেকে ট্রিট করেন, ডক্টর ইউনূসের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, ডক্টর খলিলুর রহমান, সেই খলিলুর রহমান যখন পররাষ্ট্রমন্ত্রী হলেন বিএনপি সরকারের, তখন কিন্তু অনেকেই বিস্মিত হয়েছেন, আপনি নিজেও বিস্মিত হয়েছেন, এবং তিনি ডক্টর ইউনূসের চেয়েও অনেক ক্ষেত্রে বড় খেলোয়াড় অনেকে মনে করেন, যে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে নিরাপত্তা উপদেষ্টা হলেন, অন্তর্বর্তী সরকারের পরবর্তী আবার বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন।
সেই জায়গা থেকে অনেকে বলেন যে ডিপ স্টেটের খেলা এখনো চলছে, পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সম্ভবত তাকে রাখা হয়েছে বিশেষ কোনো চাপে। আহ, তাহলে আমরা কি ধরে নিব? না, আমি বলি যে আমাদের দেশের ডিপ স্টেট এবং প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ডিপ স্টেট পরাশক্তির আছে এই ডিপ একদম। স্টেট বলতে হচ্ছে মার্কিন হ্যাঁ, ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট হ্যাঁ, তাদের স্বার্থ এখানে খেলছে। হ্যাঁ, এখন এটা ঠিক। ওই পররাষ্ট্রমন্ত্রী যাকে বানানো হয়েছে সে তো অত্যন্ত বিতর্কিত, সে তো খুনের বিচারও হয় নাই। লতিফুর রহমান সাহেব যখন উপদেষ্টা ছিল তার পিএস ছিলেন তিনি। ওই সময়ে আপনার ওই সময়ে আপনার ফরেন মিনিস্ট্রির এক নারীর সাথে তার পরকীয়া ছিল, তার স্বামী জেনে তাকে মেরে ফেলে, তারপরে সে আত্মহত্যা করে, এরপরে সে পালায়া বিদেশ চলে যায়, আমেরিকা যায়। সে আমেরিকান সিটিজেন। সে তো, আপনি পরাশক্তির যে সিটিজেন হয় তখন তো সেই দেশের প্রতি অনুগত থাকে, তার অরিজিন দেশের সাথে তো, অরিজিনাল দেশের সাথে ইন্টারেস্ট সে দেখবে না। আমাদের দেশে আপনি দেখেন, ব্রিটেনের ব্রিটেনের বাংলাদেশি সিলেটি একজন আনোয়ার চৌধুরী কিন্তু আপনার রাষ্ট্রদূত হয়ে আসছিল বাংলাদেশে। সে কিন্তু আমেরিকান ইন্টারেস্ট, ব্রিটিশ ইন্টারেস্ট কিন্তু রক্ষা করেছে, বাংলাদেশের নয়। এটাই ঠিক। তো সুতরাং এখন এই যে এখন পররাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে খেলা হতে পারে, তার তো চরিত্র ফুলের মতো পবিত্র, সে করতে পারে। আর এখন তো সব পরাশক্তির ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ, খুব বাংলাদেশ নিয়ে খুব মল্লযুদ্ধ চলছে কিন্তু সাংঘাতিক। এখন আমেরিকা আরো গোপন চুক্তির ভিতরে আরো কি করে ফেলেছে। আমেরিকায় তো আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস আরো দুটো বড় পুরস্কার পেয়েছে, সেই পুরস্কার তো আমেরিকানরাও পায় নাই। হ্যাঁ, তো সুতরাং তিনি কিন্তু পুরোপুরি আমেরিকান, এবং তিনি কিন্তু এও শুনেছি তিনি মুসলমানও না, তিনি মুসলমানও না। সুতরাং এই দেশের প্রতি তার কোনো আনুগত্য নাই। এই জন্য আমি অনেক সময় বলি, তার পক্ষে আমি টকশো করেছি, তার পক্ষে আমি লিখেছি, তখন বড় পত্রিকায় লেখে না, যখন ছয়তলা উঠায় আর নামায়, তখন কিন্তু ছোট পত্রিকায় তার পক্ষে আমার লেখাও ছিল। কিন্তু আমি এখন বোকা বনে গেছি, তখন তাকে আমি জাতীয় সম্পদ মনে করেছিলাম, আন্তর্জাতিক সুপর্ণ। আমার কাছে এখন মনে হয় একমাত্র শেখ হাসিনাই চিনছিল তাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের 18 কোটি লোক তাকে চেনে নাই, কিন্তু হাসিনা চিনেছিল। এখন ধরেন যদি ইউনূসের ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা না থাকতো, এই সজীব ভুইয়ার এই কথা যদি অসত্য হতো, তাহলে তো তিনি 3 মাসের ভিতরে নির্বাচন দিয়ে কেটে পড়তেন। দেন নাই তো, দেন নাই। তার মানে নেপালের কথা ঠিক আছে, নেপালের মতো যদি নির্বাচন সময়ে দিত, তখন আওয়ামী লীগের প্রতি যে হেট্রেড ছিল, আওয়ামী লীগ খুব অল্প সিট পেত, নেপালের মতোই ঘটনা ঘটতো হয়তো। হ্যাঁ, কিন্তু তিনি এখন যে জায়গায় নিয়ে আসছেন, এখন তো আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে টাকা অর্থ করে নিয়ে গেছে, কিন্তু যারা আছে তারা তো সমর্থক আছে, তাদের জন্মগত অধিকার আছে। তারা তো একটা, এখন বলা হচ্ছে যে রিফাইন আওয়ামী লীগ হবে। রিফাইন আওয়ামী লীগ যদি হয়, নামও শুনতেছি কারো কারো, হ্যাঁ, তো রিফাইন আওয়ামী লীগ যদি হয়, এত বড় কোটি কোটি সমর্থক আছে, ঠেকাবেন কি দেয়া, ঠেকাবেন কি দেয়া? এখন ফখরুল ইসলাম আলমগীরও বলেছে যেমন আছে তেমন নিষিদ্ধই থাকবে। এই যে আজকে পত্রিকাও দেখলাম, তারা ওই শহীদ মিনারে গেছে, গ্রেপ্তার হয়ে গেছে আওয়ামী লীগের সমর্থক। এইভাবে তো গণতান্ত্রিক দেশ চলবে না। ফাইনালি এটা সেটেল তো হতে হবে, একটা কিছু হতে হবে তো, দফা রফা। বলেন। আমার শেষ পর্যায়ে দুটি প্রশ্ন একের সঙ্গে, সেটি হচ্ছে যে আপনি শেখ হাসিনার কথা বলছেন, শেখ হাসিনাই একমাত্র ডক্টর ইউনূসকে চিনেছেন, এবং সেই জায়গা থেকে শেখ হাসিনা তো মনে আছে যে আওয়ামী লীগ সরকার পতনের আগে তিনি একটা সমাবেশ এবং 14 দলীয় দলের মানে তাদের যে জোট, মহাজোট, তাই সেই বৈঠকে তিনি বলছিলেন যে একজন সাদা চামড়ার মানুষ প্রস্তাব দিয়েছেন নানান ভাবে, নানান ইঙ্গিত দিয়েছেন, নইলে তাদের একটি ষড়যন্ত্র রয়েছে, চট্টগ্রামের একটি অংশ, মিয়ানমারের আরেকটি অংশ মিলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এবং সেই জায়গা থেকে পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকে নিয়ে এলেন 24শে ডিসেম্বরে, আমরা দেখলাম ডক্টর ইউনূস। আবার ডক্টর ইউনূস শেখ হাসিনার এই কথা পরিপ্রেক্ষিতে ভারতের সম্প্রতি একটা নিউজ ভাইরাল হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের একজন ভাড়াটের সন্ত্রাসী দিল্লি থেকে আটক হয়েছে, ইউক্রেনের 6 জন নাগরিক আটক হয়েছে, তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে বিপুল পরিমাণ ড্রোন সহ যুদ্ধাস্ত্র বা যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করছিল, এইসব অভিযোগ আনা হয়েছে। এবং সেখান থেকে শেখ হাসিনার ওই বক্তব্যটি কোট করা হয়েছে বিভিন্ন পত্রিকায়, যে তাহলে কি তার কথাই সত্য হতে যাচ্ছে, এবং সেখানেও নিশ্চয় ডিপ স্টেটে খেলা ছিল। তাহলে কি খেলাগুলো
শোনেন, আমি যখন টেলিগ্রাফে ছিলাম, সালমান রহমানের পত্রিকা, তখন আমাকে চিটাগাং থেকে এই শেরপুর পর্যন্ত আমি পায়ে হেঁটে পাহাড় দিয়ে মুভ করেছি এবং 5-6টা রিপোর্ট করেছি। সুতরাং ওখানে কিন্তু আমি যেটা জেনেছি, আমাদের সরকারের হিল ট্যাক্সে তেমন কোনো কাজ নাই। শুধু জিয়া রহমানের সময় কিছু সেটেলার ওখানে দিছে, হ্যাঁ, তাছাড়া কোনো কাজ নাই। ওটা মোটামুটি ভাবে ওখানের 98% খ্রিস্টান হয়ে গেছে, যারা সনাতন ধর্মের। ওই সেটেলার ছাড়া সব খ্রিস্টান হয়ে গেছে। এবং তখনই আমি পেয়েছি, অনেকগুলো রিপোর্ট করেছি আমি, যে ওই জোন মিলে আরাকান, আমাদের হিল ট্যাক্স, তিব্বত, মিজোরাম, এই অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হওয়ার পরিকল্পনা আছে। হ্যাঁ, এবং তিনি প্রধানমন্ত্রী যে বলেছিল সাবেক শেখ হাসিনা, তিনি কিন্তু কথাটা বেঠিক বলেছেন মনে হয় না, কারণ আমি তো সাক্ষী। তারপরে ধরেন আগরতলা আমি ভ্রমণ করেছি, আগরতলার চিফ মিনিস্টার, আমি যেহেতু টিম লিডার ছিলাম, কয়েকজন সাংবাদিক, 8-10 জন সাংবাদিক গেছিলাম সেখানে, তিনি আমার সাথেই যাইতেন এবং আমি তখন বিএসএসি ছিলাম। আমি 6টা রিপোর্ট করেছিলাম। যতগুলো চুক্তি স্বাক্ষর করেছে শেখ হাসিনা বিএনপির পক্ষে, সবগুলো চুক্তির কথা কিন্তু তিনি আমার ইন্টারভিউতে বলেছিলেন। তখন আমাকে বলা হতো আমি ইন্ডিয়ান এজেন্ট। আরে ভাই, একজন সাক্ষাৎকার, চিফ মিনিস্টার মানিক সরকার সাক্ষাৎকার দিছে, তার বক্তব্য আমি টুইস্ট করতে পারি না তো। সুতরাং আমাদের দেশে এইটা এই জন্যই বলছি যে আমাদের দেশে বরাবর এই বিদেশি পরাশক্তির ডিপ স্টেট খেলা করে, এখনো করছে। এখন আপনি লক্ষ্য করে দেখবেন, এখনো খেলা করছে, এখনো দেশটা রাজনৈতিক ভাবে এখনো আমি বলবো স্থিতিশীল অবস্থায় আসে নাই, এখন কিন্তু খেলা করছে। এই বর্তমান সরকার, তাকে কতটুকু অনুগত রাখা যায়, তাদের কাছ থেকে কতটুকু পারপাস রাখা যায়, এগুলো পারপাস পূরণ করা যায়, এগুলোর চেষ্টা চলছে। সাথে সাথে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ, তাকে নিয়েও খেলা হচ্ছে। এটা কিন্তু আমাদের দেশে পলিটিক্সে পরাশক্তি এখন অ্যাক্টিভ, আমি বলবো। আমার শেষ প্রশ্ন, আমি উত্তরটি নিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে এই সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি আহ গত কয়েক মাস আগে, বলা যায় 8-10 মাস আগে, টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যদি ওই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতন না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সশস্ত্র বিপ্লব তো অস্ত্র সহকারেই করতে হয়, তাহলে তাদের কাছে নিশ্চয়ই বিপুল পরিমাণ অস্ত্র ছিল। সেই অস্ত্রগুলোর বিষয়ে কিন্তু আমরা ডক্টর ইউনূস সরকারকে কোনো ধরনের কথা বলতে দেখিনি, এখনো কোনো ধরনের কথা আমরা শুনছি না। অস্ত্রগুলো আসলে কি হবে, তারা কি কাজে লাগাতে পারে ভবিষ্যতে যদি থেকে থাকে? ওইটা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের ডেকে আনছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আন্তর্জাতিক চক্রান্তকারী, আমি বলবো, চাপাবাজি করে খায়, দেশটারে ফোকলা বানায় ফেলেছে। সে এগুলো জানে, সে ষড়যন্ত্রের অংশ ছিল। সব ষড়যন্ত্র এগুলো ব্যবহার হয়েছে, এগুলো পোক্ত না, কিন্তু এটা পলিটিক্স বোঝে না, অসম্ভব। যেমন বলছে নাহিদ ইসলাম বলছিল কিছুদিন আগে যে অভিশংসন এই রাষ্ট্রপতিকে করতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। বলেন তো, একজন প্রেসিডেন্ট থাকা অবধি তার বিরুদ্ধে একটা মামলা করা যায় না, গ্রেপ্তার তো প্রশ্ন পড়ে। হ্যাঁ, এগুলো তো যদি কোনো বিতর্কিত কাজ, কিন্তু বিতর্কিত কাজ কোনো কাজ করেননি এই সময়ের মধ্যে। না, বিতর্কিত কাজ করলে তাকে যৌক্তিকভাবে সংসদে অভিশংসন করতে হবে। সংসদে অভিশংসন 2/3 মেজরিটি বিএনপি যদি বসে থাকে চুপ করে, অভিশংসন হবে কি করে? আর আমার কথা হলো অন্যটা, অভিশংসন একজন চাইতেই পারে, পাশ করুক আর ফেল করুক, কিন্তু একটা রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না, একটা রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা যায় না। এটাও একটা রাজনৈতিক দলের প্রধানের এই জ্ঞানটাও নাই। সুতরাং তাদের ম্যাচুরিটি দরকার আছে, তো তারা ম্যাচুর না হয়েই পলিটিক্স করছে। আর সজীব ভুঁইয়া, আপনি খেয়াল করে দেখেন যে আপনার 11 দিনে 18 বার হেলিকপ্টার দৌড়াইছে না? 10,000 টাকা, 10 লাখ টাকার কম্বল দৌড়াতে গিয়ে তার জন্য 2 জায়গায় হেলিপ্যাডও বানানো হয়েছে, আবার হেলিপ্যাড ভেঙে ফেলা হয়েছে। তারপর মিরপুরে খাল খননের সময় আপনার দেখেন না, স্টিল স্ট্রাকচার দিয়ে তার উপরে কার্পেট বিছিয়ে করছে না। তারপরে ধরেন একটা উপদেষ্টা সারা রাত রাস্তায় ঘুরে বেড়ায়, খেয়াল করছেন না? 300 ফিটে হাঁসের মাংস খেতে যায়, ওখানে যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার ওয়েস্টিনে যায় হাঁসের মাংস খায়। এগুলো প্রশ্ন জন্ম, এগুলো মেসেজের এপিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগও উঠেছে। না, সব অভিযোগ দুদকে উঠছে, দুদকে তো সবার বিরুদ্ধে অভিযোগ আছে। সুতরাং এটার বিচার তো এই সরকারকে, তারেক রহমানের সরকারকে করতে হবে, নাহলে প্রশ্ন থাকবে।
তাদের নিরপেক্ষতা, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসনের ব্যাপারে প্রশ্ন থাকবে। কারণ অভিযোগ দুদকে আছে, সেই অভিযোগ তো তদন্ত হতে হবে। দোষী হলে বিচার হবে, দোষী না হলে বিচার হবে না। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে সজীব ভুইয়া যে স্টেটমেন্টটা দিল, যে ডিপ স্টেট বলছিল 88 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা, সে তো সাক্ষী পাওয়া গেছে। তাকে কুচ করলেই তো সব বেরিয়ে পড়বে। এবং অবশ্যই এর সাথে সে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জড়িত আছে, তিনি তো খুবই খারাপ, খুবই খারাপ, তা বলা যায় না, বলতে গেলে বহু সময় লাগবে। জি, একটু যদি বলেন অনুভূতিটা কি যখন এসে মুক্তিযোদ্ধারা আক্রান্ত হচ্ছেন, মুক্তিযোদ্ধারা রক্তাক্ত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, আমাদের স্বাধীনতাকে অস্বীকার করছে বিশেষ কোন কোন মহল, স্বাধীনতা বিরোধী শক্তি। আপনি কি বলতে চান আমাদের উদ্দেশ্যে? মুক্তিযোদ্ধা আজ 55 বছর হলো, ডক্টর ইউনূসের মতন জঘন্য ব্যক্তির মতো নয়। এই যে মুখ তৈরি করে যে মানুষকে দিনের বেলায় পাথর দিয়ে মেরে ফেলছে, বাড়িতে আগুন ধরে দিচ্ছে। রোজই আমি একটু দেখি যে ওই যে ব্যবসায়ী যারা ছোটখাটো ব্যবসা করে, তাদেরকে যে চাঁদা দিতে হবে, এগুলো খুবই খারাপ। দেশ কিসের জন্য স্বাধীন হয়েছিল, তাই না? আমারই খুব দুঃখ লাগে। আমার একটা ফ্রেন্ড আছে, আমরা বলে যে আমরা যে মুক্তিযুদ্ধ ছিলাম, এই মুক্তিযুদ্ধের কথাটাই উঠায় দাও, এটা শুনতে, জি, এটা আহ বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। মানে মুক্তিযুদ্ধ শব্দটা উঠাই দেওয়া মানে আপনার ফ্রেন্ড যিনি বলছিলেন, মানে মুক্তিযোদ্ধা বলে কোনো শব্দ থাকা উচিত নয় এই দেশে এখন, মানে এটা কষ্টের জায়গা থেকে তিনি মন্তব্য করছিলেন। বর্তমানে মুক্তিযোদ্ধা না থাকাই ভালো, মানে মুক্তিযোদ্ধার নামটা উচ্চারণ না হওয়াই ভালো। কেন, কি আমরা কারণে? অনেকেই বলে আরে এরা তো খুব আরামে আছে, 20,000 টাকা করে প্রতি মাসে ভাতা পায়। এই সমস্ত কথা শুনলে খুবই দুঃখ লাগে। আমরা কি টাকার জন্য গেছিলাম? আমরা টাকার জন্য দেয় নাই। যখন মুক্তিযোদ্ধারা আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত করা হচ্ছে বা হয়েছে ডক্টর ইউনূস সরকারের সময়, এর আগেও আমরা দেখেছি কম বেশি মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছেন, তখন আপনারা যারা এই দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, ওই বিষয়গুলো যখন মনে আসে তখন অনুভূতিটা কেমন হয় আপনাদের জীবনের শেষ বেলায় খুবই এসে? খারাপ। যুদ্ধের সময় এটা বহুত কাহিনী। তবে আমরা পদ্মা নদী, ছোট একটা নৌকা, আমরা 4-5 জন গেছিলাম, 4 আনা করে পয়সা দিয়েছিলাম। দেখলাম যে এই বেচারাটা কষ্ট করে যাবে আসবে, রিক্স, 4 আনা করে পয়সা দিয়ে আমরা উপরে পার হয়েছিলাম, বহুত দূর হাঁটলাম। সবাই বলে, আমরা জিজ্ঞাসা করে যে ইন্ডিয়া কত দূর ভাই, ইন্ডিয়ার বর্ডারটা কত দূর? বলছে এই 1 একর, 1 একর। মানে ঈদের একর সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নাই। শেষ পর্যন্ত এক বাড়িতে গিয়ে আমরা বললাম যে 1 গ্লাস পানি খাওয়াবেন। তো পানি খাওয়ানো না, রুটি, এরা মোটা মোটা রুটি ঝাল দিয়ে আমাদের খাওয়ালো। আমরা বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ইনাদের বাঁচায় রাখুন। এই যে ঝাল, আমরা কিছুই মনে করি নাই। তারপর পার হলাম, তারপরে ট্রেনিং এ গেলাম, ট্রেনিং দিলাম। ট্রেনিং থেকে এসে এই যে আমাদের প্রথমে দিয়েছিল রাজশাহী সেক্টরে, মানে রাজশাহী টাউনে, আমাদের 7 নম্বর সেক্টরে, জি, আমাদের রাজশাহী টাউনে দিয়েছিল যে এখানে আপনাদের যুদ্ধ করতে হবে। আমরা বলে যে না, রাজশাহী টাউন আমাদের গেরিলা, গেরিলা তো রাস্তাঘাট সম্বন্ধে অভিজ্ঞতা থাকা লাগবে। তখন আমরা রিফিউজ করলাম, কোথায় যেতে চান?
বললো আমরা ঈশ্বরদী থানার ভিতরে। কোন বাড়ির লোক, রাজাকার, আলবদর, আলসাম, আমরা ভালো চিনি। এবং কোন রাস্তা দিয়ে গিয়ে তাদের শুট করতে পারবো অথবা তাদের ধরে নিয়ে আসতে পারবো। তখন আমাদের ইন্ডিয়ান মিলিটারি আমাদের অনুমতি দিল, ঠিক আছে আপনারা যান। আমাদের ঈশ্বরদীর বুকে এসে বহু রাজাকার, আলবদর, আলসাম, পিস কমিটির সেক্রেটারি, এরাই মানে এখন পর্যন্ত জীবিত। আশ্চর্য, 4 তলা 5 তলা বাড়ি রীতিমতো ব্যবসা করছে। খুব দুঃখ লাগে এগুলো দেখলে। আমরা চাই না, আমাদের চাওয়া পাওয়া কিছু নাই, কিন্তু এইগুলা দেখলে তো মনে হয় গুলি করে শুট করবে। অতএব দেশ স্বাধীন করেছে আমরা শান্তির থাকার জন্য। কোনো মানুষের ভিতরে ভেদাভেদ থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না। এই যে বিএনপি, আওয়ামী লীগ, এই যে মারামারি হচ্ছে ঈশ্বরদী থানাতে, ওপেনলি গোলাগুলি হচ্ছে, এইগুলো সরকার কি করে আমি বুঝি না। যখন স্বাধীনতা বিরোধী শক্তিরা, যখন আলবদর আল রাজাকারের সদস্যরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বা আসার চেষ্টা করে, অথবা তারা একটা শক্তি সঞ্চয় করে যখন স্মৃতিসৌধে যায়, শহীদ মিনারে যায়, আপনার কি মনে হয় যে তারা তাদের ভুল থেকে, তাদের আত্মোপলব্ধির জায়গা থেকে সংশোধিত হয়ে তারা যাচ্ছে শহীদ মিনারে কিংবা স্মৃতিসৌধে, নাকি এটি আমাদের জন্য অপমানজনক, অবজ্ঞা, কোনটি? অপমানজনক, এটা সম্পূর্ণ অপমানজনক। আপনার কি মনে হয় যে তারা তাদের ভুল বুঝতে পেরেছে, নাকি সুযোগ সন্ধানী হয়ে সবকিছু করছে? তারা ভুল বুঝতে পারে নাই, তারা সুযোগ সন্ধানীতে আছে। তারা দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। আমরা স্বাধীনতার জন্য যারা লাফায় পড়েছিল, এটা ওপেনলি বলতে গেলে বেটা আওয়ামী লীগ, কিন্তু আমি ভয় করি না। এরা তো আওয়ামী লীগ যারা করে বা এখনো করছেন, তারা তো চুপচাপ, কোনো কিছুই নাই। আমরা 3টা ছেলে বিবিসি বাজারে বসতাম, তখন তো বিএনপির ভীষণ তোড়জোড় ইলেকশনের আগ অব্দি। তারা আমাদের থ্রেট দিছিল। আমরা আমরা বলেছিলাম যে তোমাদের যত শক্তি থাকে করো, অসুবিধা নাই, তোমাদের শক্তি তোমরা দেখাও, আমাদের শক্তি আমরা দেখাবো। আমরা সেই জায়গাতে আমরা উঠে নাই। তারা আপনাদেরকে কি আমাদের threat দিল? আপনাদের এই 3 জনের এগেনস্টে একটা মনে হয় কোনো কিছু হইতে চলছে। তা আমার অনুরোধ, বাংলায় আপনারা 3 জনা কিন্তু বাজারে আর উঠবেন না। বললাম না, উঠবই, এখনো আছি, এখনো যাই। আহ, কোন শক্তি থেকে যান, কোন সাহস থেকে, যদি সত্যিই তারা আপনাদের জীবনের উপর কোনো আক্রমণ করে? মনের শক্তি, মনের শক্তিতে যাই। জি। আহ, আপনি কি আপনার যে যুদ্ধক্ষেত্র বা যেসব জায়গায় অপারেশন চালিয়েছেন 71-এ, আহ খুব স্পর্শকাতর বা মনে রাখার মতন কোন স্মৃতি আপনার আমাদের সঙ্গে যদি হ্যাঁ, শেয়ার করেন? কিছু কিছু জি। আছে, যেমন যশোর কুষ্টিয়া হয়ে এই যে আমাদের হার্ডিং ব্রিজে একটা গাটার ভেঙে দিল, জি। যাতে আর্মিরা না আসতে পারে, ঈশ্বরদীর বুকে, পাবনার বুকে, ঢাকায় না যেতে পারে। তো আমরা তখন ওখানে ভেলুপাড়া বলে একটা জায়গা, সেখানে একটা ব্রিজ ছিল, আমরা সেখানে সেই ব্রিজটা ভেঙে দিয়েছিলাম খুব কষ্ট করে। অনেকের তো অভিযোগ যে সেই সময়ও, আওয়ামী লীগের সময়ও অনেককে বঞ্চিত করা হয়েছে, বাংলাদেশকে দ্বিখণ্ডিত করা হয়েছে, বিভাজিত করা হয়েছে। আপনি কি এর সঙ্গে একমত? না, আমি কোনো সময় একমত নই। দ্বিখণ্ডিত করা হয় নাই। দ্বিখণ্ডিত করার একমাত্র পার্টি সেটা হচ্ছে জামাত।
জামাত ছাড়া বিএনপি টিএনপি এরা ওই ইলেকশন নেই মারামারি। আওয়ামী লীগ যে সে স্বর্গের রাজপুত, আমি বলছি না। আওয়ামী লীগের ভিতরে কি অন্যায় অত্যাচার হয় নাই? জি। বহুত হয়েছে, বহুত। আপনার স্বপ্নের জায়গাটি কোথায়? বাংলাদেশ তো আর ঠিক দেখে যেতে পারবো কিন্তু আমি জানি না। এই মুহূর্তে আমি মানে একেবারে অচল হয়ে গেছিলাম, আমার হার্টবিট করতেছিল। যাই হোক, বাংলাদেশ যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সে যে পার্টিরই হোক,